আওয়ামী লীগটা আর আওয়ামী লীগ নেই, এটা ভারত লীগ হয়ে গেছে। এই হাসিনা কিন্তু নিজে জানে না, আওয়ামী লীগ নিজে জানে না এই কোন ছেলেটা কি কোন সেটা রাখছে ওখানে, ওরা সবখানে ওদের লোক বসাই দিয়ে রাখছে। যখনই দেখবেন যে কোনো ঘটনা ঘটার পরে কতগুলো মন্ত্রী এসে পাকিস্তানের দোষ দিচ্ছে, বিএনপি জামাতের দোষ দিচ্ছে, এই বুঝবেন যে এটা ভারত করাইছে এবং ভারতের এজেন্টরা এইসব কথাগুলো বলে প্রোপাগান্ডা করতেছে। থিওরিটা আপনাকে বলে দিলাম, জনগণকে বলে দিলাম, এখন থেকে বুঝে যাবেন। করতে চাই, প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটি আসলে খুবই আমার কাছে অবাক লেগেছে। উনি কিভাবে এই মন্তব্যটি করলেন? উনি বলেছেন সাম্প্রদায়িকতা নিয়ে ভারতকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি এবং এর সঙ্গে আমি আপনাকে যুক্ত করতে চাই, আপনি একসাথে উত্তর দেবেন। সেটা যে কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, তথ্যমন্ত্রী এটি বলেছেন। সো এখন আপনি যদি আমাকে এই বিষয়টা একটু বিশ্লেষণ করেন, পুরো বিষয়। প্রধানমন্ত্রীর বক্তব্যটা দিয়ে আমি শুরু করি। যেহেতু আপনি বললেন আপনি অবাক হয়েছেন, অনেকেই কিছুটা অবাকের মতো একটা ভাবসাব নিয়েছে যে ভারতকে সমালোচনা করে এভাবে কথা বলার সাহস উনি কোথায় পান। আসলে তো ভারতকে সমালোচনা তো উনি শুধু তো সমালোচনা করলেন, এটা তো কূটনৈতিক ভাষা। আসলে তো যত কিছু হচ্ছে এখন এইগুলা শেখ হাসিনাকে সরানোর উদ্দেশ্যেই এগুলো প্রণীত পরিকল্পনার অংশ হিসেবে এগুলো হচ্ছে। এখন যদি বলেন যে তাইলে এটা ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হলো দেখুন, দুটো জিনিস আমি আপনাকে বলি। আমি এই ব্যাপারে একটু পরবর্তী পর্যায়ে আসার ইচ্ছা ছিল, যা তবু একটু টাচ করি। আপনি দেখুন আজকে এই দ্রব্যমূল্যের যে একটা অস্থিরতা, এই যে কার্টেল করে হোর্ডিং করে মজুত করে যে একটা আর্টিফিশিয়াল মানে কৃত্রিম একটা একটা ক্রাইসিস সৃষ্টি করা হয়েছে সমাজে, যার জন্য আজকে সাধারণ মানুষ কোনো কিছু স্পর্শ করতে পারছে না। এই একটা অংশ অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মানে এখন মানুষ অভুক্ত মানুষ আত্মহত্যা করছে। আপনি মিডিয়াতে দেখেছেন, আমি ফেসবুকে শেয়ার করেছি, এক লোক রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে খিদার যন্ত্রণায়। আরেক মহিলা তার বাচ্চা নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়েছে, নরসিংদীতে না কোথায় জানি। এবং দেশের চতুর্দিকে আত্মহত্যার হিড়িক পড়ে গেছে এখন এই খাদ্য সমস্যার জন্য। মানুষ কিছু কিনতে পারছে না, প্রত্যেকটা জিনিস ধরা ছোঁয়ার বাইরে। এটা হলো একটা অর্থনৈতিক আঙ্গিক। এখন আসুন আপনি রাজনৈতিক আঙ্গিকে আসুন। আপনি দেখেন কুমিল্লার যে ঘটনাটা, এখন এটা একটু যেহেতু একটা প্রসঙ্গ আসছে, আমরা একটু আমাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান যেহেতু, আমরা একটু বিশ্লেষণ করি। প্রথমত একটা পূজার একটা প্যান্ডেল, বাংলাদেশের পূজাগুলা কিন্তু সাবসিডাইজড পূজা আমি বলবো। সরকার প্রত্যেকটা পূজার পিছনে বিনিয়োগ করেছে। মিনিমাম পেমেন্ট ছিল 3000 একটা প্যান্ডেলের জন্য, এর বাইরে আর অনেক বেশিও ছিল। এরপরে যেসব এলাকার মানে এমপি সাহেব নিজে মন্ত্রী, তিনি আবার এখানে মনে করেন 1 লাখ 2 লাখ 3 লাখ করে গোপনে যে দিয়েছেন সেটাও আমরা জানি। আচ্ছা, এখন এত টাকা দেওয়ার পরে একটা পূজার একটা প্যান্ডেল, ওই প্যান্ডেলে একটা কুমিল্লার যে প্যান্ডেলে ঘটনাটা ঘটলো সেখানে একটা গার্ডও নেই, একটা সিসি ক্যামেরাও নেই। আজকাল যখন মেলা বসে রাস্তার উপর, সেখানেও সিসি ক্যামেরা বসানো হয়। এটা একটা এখন নর্মাল একটা প্যাটার্ন বাংলাদেশের। এবং এটা খুব ভালো যে কোনো অপরাধ হলে আপনি কতগুলো ক্লু পেয়ে যান ওখান থেকে যে কারা আসলো কারা গেল। আচ্ছা, 1 নম্বর ওখানে কোনো গার্ড নেই, দেখুন এটা একটা সন্দেহজনক ব্যাপার। দ্বিতীয়ত, এখন যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে যে ওখানে একটা হনুমান বসানো হয়েছে, দুর্গাপূজায় হনুমান থাকে না, এটা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং আনপ্রেসিডেন্টেড। এরকম কোনো এক্সাম্পল নাই যে এরকম হনুমান থাকে। আমি সেটাও বাদ দিলাম, আমি হিন্দু ধর্মের বিশারদ নহি, সুতরাং আমি, কিন্তু কথা হলো কোরআনের কপিটা ওখানে গেল কি করে? তাইলে কোরআনের কপি যে ওখানে গেছে এতে তো কোনো আর সন্দেহ নাই। এটা হলো নাম্বার 1 জিনিস। ওসি সাহেব নিজে গিয়ে কোরআনটাকে উদ্ধার করলেন এবং এটার ভিডিও হলো, ওসি সাহেব বক্তব্য রাখলেন। তাহলে কোরআনটা ওখানে, আমাদের কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ, বাংলাদেশে কোন হিন্দু না জানে যে এই কোরআনের গুরুত্ব কতটুকু? যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যায় না, অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যায় না, সেই কোরআন শরীফটার কপিটা একটা হিন্দু মূর্তির, যেই মূর্তি পূজা ইসলামে হারাম, সেই মূর্তির পাদদেশে কে নিয়ে রাখলো ওখানে? আপনি দেখুন এখন পর্যন্ত যেই ব্যক্তি বা যাহারা এই কোরআনটা এই মূর্তির পাদদেশে নিয়ে রাখলো, তাহাদের ধরার সামান্যতম কোনো ব্যবস্থা নেই। অন দ্য আদার হ্যান্ড, যারা প্রতিবাদ করলো তাদেরকে গুলি করে মারা হচ্ছে, অনেক তো মারা হয়ে গেছে, আরো মারতেছে, শত শত আহত করে ফেলছে, হাজার হাজার অ্যারেস্ট করে ফেলতেছে। আপনি দেখুন এখানে বাস্তবতা কি। তো এখন আসুন প্রধানমন্ত্রীর বক্তব্যে, যেই যেই
প্রশ্নের জবাবের জন্য এত বড় কাহিনীর অবতারণা করলাম। ভারত চাচ্ছে, এটা আপনার টকশোতে আমি বহুবার বলেছি, আমি আর্টিকেল করেছি, এবং এই যে মূর্তি কোরআন নিয়ে যে বিতর্ক শুরু হলো পরশুদিন থেকে, আমি পরশুদিনই আর্টিকেল দিয়ে দিচ্ছি আমার, যে এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেখানে আমি এটা একটা অ্যানালাইসিস করে দিয়েছি। দেখুন, এটা হলো কি, ভারত একটা আঙ্গিক আছে এখানে, ভারত এখানে শেখ হাসিনাকে সরানোর চেষ্টায় মানে মানে মরণ প্রাণ চেষ্টা করছে শেখ হাসিনাকে সরানোর জন্য। এখন কথা হলো কি, আপনি দেখুন, যারই ফলশ্রুতিতে আজকে এই কৃত্রিম অর্থনৈতিক সংকট, দেশের মধ্যে দ্রব্যমূল্য, দুর্ভিক্ষ, দেশে কিন্তু রিয়েলি একটা দুর্ভিক্ষ চলছে। আমি আগের প্রোগ্রামে আপনাকে দুর্ভিক্ষের ডেফিনেশন সব বলে দিয়েছি যে দুর্ভিক্ষ কেন আমি বলছি দুর্ভিক্ষ। খাদ্যের অভাব, ভিক্ষার অভাব, এগুলোই দুর্ভিক্ষ। খাদ্য হয়তো কোথাও আছে কিন্তু আমি পাচ্ছি না, অথবা আমার ক্রয় ক্ষমতার বাইরে, এটাই দুর্ভিক্ষের ডেফিনেশন। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, আপনি রাজনৈতিকভাবে আপনি দেখেন, এমন একটা সংঘর্ষ সৃষ্টি করা হলো এই ঘটনার মাধ্যমে, যার ফল হচ্ছে আজকে হিন্দু মুসলমান, আমাদের হিন্দু বন্ধুরা যারা আছে ওরা বলে যে পরিস্থিতি এত খারাপ, এখন বাংলাদেশে থাকতে পারবো কিনা সেটাও জানি না। আমাদের হিন্দু বন্ধু বান্ধবরা বলছে পার্সোনালি। এখন আপনি আমাকে বলুন, এবং আরো অ্যাটাক হচ্ছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আরো পূজা, হিন্দুদের মন্দিরে আরো অ্যাটাক চলছে এখনো। এই তো গত কয়েক ঘন্টা আগে চৌমুহনীতে আর একটা বড় ধরনের অ্যাটাক হয়েছে, ওখানে পুলিশ ওটা প্রতিহত করতে গেছে। ওখানে হিন্দু বাড়িতেও অ্যাটাক হয়েছে এবং প্রতিহত করতে যাওয়ার ফলে ওখানে একজন মারা গেছে, শোনা যাচ্ছে এখন প্রায় 55 or 56 আহত হয়েছে। আচ্ছা, এখন একটা প্রত্যেক কয়েক ঘন্টা পর পরে একটা ঘটনা আসতেছে, কিন্তু গণমাধ্যম যেহেতু প্রচার করছে না, আমরা সেভাবে চিত্রটা পাচ্ছি না। সোশ্যাল মিডিয়া যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে আমরা সেটা জানতে পারছি না। তো এখন আপনি বলুন, এটা করার ফলে হচ্ছে কি আপনার, আমি রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনাকে বলছি। আপনি ধরুন, এখন মনে করুন যে পরিস্থিতি যদি এমন একটা পর্যায়ে চলে যায়, আপনি একটা ক্লিপ দেখলেন এখানে বাইতুল মোকাররমের সামনে কি ঘটনা ঘটলো। সার্টেনলি ধর্মপ্রাণ উসমানরা তাদের অনুভূতিতে আঘাত লেগেছে। আর সবচেয়ে বড় কথা, যে লোকটাই কাজ করলো সে যেহেতু গ্রেপ্তার হচ্ছে না, তাকে বিচারের মধ্যে আনা হচ্ছে না, অধিকন্ত যারা প্রতিবাদ করতে গেল তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে পাখির মতো। সুতরাং মানুষটা আরো উত্তেজিত হচ্ছে, এক একটা লাশ ফেলবেন আরো উত্তেজিত হবে মানুষ, এই আন্দোলন কিন্তু থেমে যাবে না। যার ফলে হবে কি আপনার, এমন যদি কোনো পরিস্থিতি হয় যে হিন্দুরা সত্যিই নীরব, মানে নিরুপায় ফিল করে, আমি আপনার কথাটা এইভাবে বলছি হাইপোথেটিক্যালি, ওদের কেউ যদি একটা অংশ, কয়েকশো যদি ভারতের দিকে রওনা হয়ে যায়, ভারত একটা অজুহাত পেয়ে যাবে বাংলাদেশ এটা হস্তক্ষেপ করার জন্য। অলরেডি ভারতীয় দূতাবাস, ভারতের হাইকমিশনার, ভারতের মিডিয়াতে অলরেডি আর্টিকেল আসছে, হিন্দুস্তান টাইমসে আর্টিকেলও আসছে যে ভারতের অ্যাম্বাসাডার সাহেব নাকি সরকারকে চাপ দেওয়ার পরেই নাকি সরকার জিনিসটা হ্যান্ডেল করতে গেছে, মানে পুলিশ দিচ্ছে, বিজিবি দিচ্ছে, অল দিস স্টাফ। আপনি দেখুন কি ধরনের অপমানিত সংবাদ, অ্যাজ ইফ বাংলাদেশে হিন্দুদের যদি কেউ আঘাত করে অথবা কোনো মাইনরিটিকে কেউ আঘাত করে, আমাদের পুলিশ, আমাদের বিজিবি যাবে না, এটা ভারতের অ্যাম্বাসাডার বলবে, তারপরে যাবে। মানে কতটুকু ছোট করা হচ্ছে আমাদেরকে এসব নিউজ দিয়ে। হয় যেখানে বিজিবি এখন সারা বাংলাদেশ টহল দিচ্ছে, এতক্ষণে অনেক বড় ঘটনা ঘটে যেত, কিন্তু সরকার তাড়াতাড়ি করে এই ফোর্স পাঠিয়ে কিন্তু এটাকে একটা দমন করার চেষ্টা করছে। হয় ভারত ক্রেডিট নিচ্ছে কি, ভারতের অ্যাম্বাসাডার, মানে হাইকমিশনার সাহেব যখন ফোন করে বলছেন সরকারকে, তারপর নাকি সরকার এই পদক্ষেপ নিচ্ছে। এটা হলো হিন্দুস্তান টাইমসের খবর, আপনি দেখুন। তো তাইলে এখন দেখা যাচ্ছে কি, এই এরকম একটা গন্ডগোল করলে ভারতে যদি কিছু রিফিউজি চলে যায় বা বাংলাদেশের ক্রাইসিসটা যদি এমন একটা পর্যায়ে চলে যায়, তাহলে হাসিনাকে সরানোর একটা পথ উন্মুক্ত হয়ে যাবে, শেখ হাসিনাকে সরানোর। এটা সবচেয়ে একটা মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করবে ভারত। এবং ভারত কিন্তু এখানে, ভারত আওয়ামী লীগকে চাচ্ছে, কিন্তু এখানে চেঞ্জিং অফ গার্ড, আওয়ামী লীগের অন্য কাউকে বসাতে চাচ্ছে। এবং আমরা বারবার বলেছি, এখানে রেহানাকে বলা হচ্ছে যে রেহানাকে বসাবে, তারা এই করবে সে করবে। আমার প্রশ্ন হলো এখানে দুটো, প্রথমত ভারত বাংলাদেশে কে ক্ষমতা থাকে। দেখুন, আমি কিন্তু সবসময় আমাদের এই সরকারের এগেইনস্টে কথা বলি, আমি রাষ্ট্রের এগেইনস্টে কথা বলি না। যেখানে রাষ্ট্রের স্বার্থ, সেটা হলো আমার স্বার্থ। সরকারকে আমি, মানে ধরুন যে হাসিনা আমার পার্সোনাল টার্গেট, প্রধানমন্ত্রীকে টার্গেট করে আমি কথা বলি। কিন্তু এখন আমি দেখুন, যদি আমার দেশের প্রাইম মিনিস্টার সম্পর্কে জোর করে অন্য দেশে কেউ এসে বদলাতে চায়, আমি জানি উনি ভোট চুরি করে ক্ষমতা আসছেন, আমি জানি উনি খারাপ, আমি জানি উনি করাপশনে নিমজ্জিত, আমি জানি ওনার ভিতরে মানবিকতা বলতে কোনো কিছু নেই, উনি একজন মাফিয়া স্টাইল একটা শাসন করছেন। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীকে অন্য কোনো দেশ যখন সরাইতে আসবে জোরপূর্বক, আমি কিন্তু এটার পক্ষে যাব না, তাতে আমার সার্বভৌমত্বের আঘাত আসে। আমি ঠিক সেইভাবে, আমি সেই দৃষ্টিকোণে এটা বৃহত্তর ক্যানভাস, সেটা আমি বিবেচনা করব। এখন প্রধানমন্ত্রীকে সরাতে চাচ্ছে ভারত, যার জন্য দেশের ভিতরে যখন এই অরাজকতাগুলো যখন হচ্ছে, হ্যাঁ, এটা দ্রব্যমূল্যের বা অর্থনৈতিক ক্ষেত্রে হোক অথবা রাজনৈতিক ক্ষেত্রে এখানে হোক,
এটাকে আপনি ধরে নেবেন যে এটা একটা এক্সটার্নাল নেক্সাস আছে, বাহ্যিক একটা কানেকশন আছে এটার মধ্যে। সেই কানেকশনটাই এখন প্রমাণিত হচ্ছে বারবার। তা না হলে আপনি আমাকে বলুন, আচ্ছা এখন আপনার থার্ড পয়েন্টে আসেন, এটা সবচেয়ে ক্রাক্স অফ দ্য থিং। এটা হলো আওয়ামী লীগটা আর আওয়ামী লীগ নেই, এটা ভারত লীগ হয়ে গেছে। এই হাসিনা কিন্তু নিজে জানে না, আওয়ামী লীগ নিজে জানে না এই কোন ছেলেটাকে কোন সেটা রাখছে ওখানে। ওরা সবখানে ওদের লোক বসাই দিয়ে রাখছে। আওয়ামী লীগের ভিতরে তো আছেই, পুলিশের ভিতরেও দিয়ে রাখছে, গোয়েন্দা বাহিনীর ভিতরে দিয়ে রাখছে, প্রশাসনে দিয়ে রাখছে। এখন প্রধানমন্ত্রীকে বা সরকারকে ড্যামেজ করার জন্য যত কাজ করবে আপনি ধরতেও পারবেন না। বদনাম আসবে কোথায়? আওয়ামী লীগের। ওই যে সিলেটে হিন্দু বাড়ির উপর আক্রমণ হয়েছে, পরে ধরা পড়লো এগুলো আওয়ামী লীগেরা করছে। ওই যে আপনার আদিবাসীদের উপর অ্যাটাক হয়েছে আপনার ওইদিকে কোন 2 বছর আগে, পরে ধরা পড়লো এগুলো আওয়ামী লীগের লোকেরা করছে। এগুলো হলো এটাকে বলে ফিফথ কলামিস্ট। দলের ভিতরে স্যাবোটেয়ার্স আছে কতগুলা, এগুলা ওই একটা বিদেশি শক্তি কিনে রাখছে ওদেরকে। যখনই এই ধরনের গন্ডগোল ঘটাতে চায় এই মাইনরিটিদের উপর আক্রমণ করে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তারপরে এইভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়। করে হয় কি, দেশটাকে ছোট করা হয়, সরকারকে ছোট করা হয়। আর এখন বর্তমানে তো একটা বিরাট খেলাই চলছে যে মানে হাসিনাকে সরাবে, সুতরাং সরাতেই হবে তাকে। একটা মরিয়া হয়ে উঠছে ভারত। আচ্ছা এখন জিনিসটা হচ্ছে কি টিস্যু পেপারের মতো অবস্থা, ব্যবহার যখন হয়ে যায় তো ফেলেই দিবেন। হাসিনার থেকে সিগনেচার জার্নি এত কোনটা তো আর বাদ নাই। পানি বলেন, করিডোর বলেন, পোর্ট বলেন, এভরিথিং সবই নিচ্ছে। এখন হাসিনা আর দরকার নাই, কারণ জানে হাসিনা অজনপ্রিয় দেশের মানুষের মধ্যে, দেশে গণতন্ত্র দিতে পারে নাই, মানবাধিকার দিতে পারে নাই, বিভিন্ন দোষে দুষ্ট। সুতরাং হাসিনা এখন সরাতে হবে। সুতরাং এই জন্য এই যত সব কোলাহল সৃষ্টি করা হচ্ছে। সুতরাং আমাদের গোয়েন্দা বাহিনীগুলা, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি সবার বেলায় বলবো আর কি, এখন তো ওই যে সাংবাদিক সম্পর্কে যে মন্তব্য করলাম, সবার সম্পর্কে আমার মন্তব্য সেনাবাহিনী সেনাবাহিনী নাই, পুলিশ বাহিনী পুলিশ বাহিনী নাই, গোয়েন্দা বাহিনী নাই, প্রশাসনের কথা তো আর বলে লাভই নেই। ওরা তো অ্যাবসলিউটলি ভেস্তে গেছে আর কি, বাংলা যাকে বলে। তো সুতরাং এই ধরনের একটা পরিস্থিতি আমি বলবো দেশটা একটা এমন একটা টালমাটাল অবস্থায়, যে শব্দটা আমি প্রথমে উচ্চারণ করলাম আজকে, এবার আজকে শুতে, টালমাটাল অবস্থায় পড়ে গেছে। আপনি দেখুন এই মুহূর্তে বিজিবি বর্ডার পাহারা না দিয়ে সারা বাংলাদেশ পাহারা দিচ্ছে। আমাদের কত বিজিবি আছে আপনি আমাকে বলেন? আমাদের টোটাল বিজিবি 150,000 উপরে হবে না। আপনি এদেরকে যখন আপনি এদের 1/3 শুধু ডিউটি করতে পারে, কারণ প্রশাসনে থাকে কিছু আর বিশ্রামে থাকে কিছু। তো এখন আপনি আমাকে বলেন তাহলে 50,000 ডিউটি করতে পারে। আমাদের কি 4200 কিলোমিটার বর্ডার পাহারা দেওয়ার জন্য 50,000 সৈনিক কি এনাফ? এট এ টাইম, এমন একটা সময়ে যখন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, যখন একটা বিদেশি শক্তি লোলভ দৃষ্টিতে তাকিয়ে আছে কি হচ্ছে ভিতরে। অলরেডি রাষ্ট্রদূত বক্তব্য দিয়ে দিয়েছেন অলরেডি যে আমার ইন্টারভেনশনের পরেই বাংলাদেশের প্রশাসন নড়ে চড়ে বসলো এবং এখানে হস্তক্ষেপ করলো। খেলাটা কোত্থেকে শুরু হলো? খেলাটা শুরু তো সেখানেই, যেই মণ্ডপের মধ্যে একটা সিসিটিভি নাই, একটা গার্ড, সিকিউরিটি গার্ড আজকে কোনো ব্যাপার বলেন আপনি আমাকে? সেখানে এই অবস্থা করে এটা কনসেপ্টটা গেল কিভাবে ওখানে? সবচেয়ে বড় কথা, যেখানে দেখবেন যে কালপিট অ্যারেস্ট হচ্ছে না, সেখানে দেখবেন যে বাইরের বড় কোনো শক্তির হাত আছে। আপনি মনে আছে ওসি প্রদীপ নিয়ে ভারতীয় দূতাবাস কি খেলাটা খেলছিল? পরে যখন রিটায়ার্ড অফিসাররা সবাই রাওয়া থেকে প্রচন্ড চাপ সৃষ্টি করলো ঐক্যবদ্ধভাবে, তখন প্রদীপকে অ্যারেস্ট করতে বাধ্য হলো। এই 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 বাহ্যিক শক্তিটা এইভাবে চাপ সৃষ্টি করে বাংলাদেশে, তারা যা হাকি দিয়ে কাজ করায় সে যেন গ্রেপ্তার না হয়। এই আনবির সোবানের কানেকশন ভারতের দূতাবাসের সাথে কতটুকু পোক্ত তার বেশ কিছু ছবি আমরা ছাপিয়েছি এর আগে, আপনারা জানেন। সেই এই ছেলেটা লন্ডনে, আনবির গত বছর লন্ডনে এসে আমাদের যে ভারতের যে ফরেন সেক্রেটারি এখন, তার সাথে মিস্টার সিংরা, তার সাথে লন্ডনে এসেও দেখা করছে আবার। আর ভারতের দূতাবাস মানে আমাদের যে রাষ্ট্রদূত, এটা তো কোনো ব্যাপার না, ওনার সাথে তো অহরহ সেই তার, উনি তো রাষ্ট্রদূত সাহেব তো তার বাসা হয়ে গেছে কয়েকবার। তো এইগুলো কানেক্টেড সব, ওরা সবখানে ওদের লোক বসাই দিয়ে রাখছে, শিল্প কারখানায় ওদের লোক বসাই দিয়ে রাখছে, গোয়েন্দা বাহিনীতে বসিয়ে রাখছে, পুলিশ বাহিনীতে বসিয়ে রাখছে, সাংবাদিক এই যে দেখালেন এই যতগুলো ওখানে গেছে আমি বলি সবগুলো ভারত কানেকশন। আজকে যে সাংবাদিকের প্যানেলটা দেখালেন এই কানেকশন কিন্তু এখানেই। এখানে হচ্ছে কি বাংলাদেশটা হয়ে গেছে এখন একটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে গেছে এখানে। এখানে আমাদের সমস্যাটা, মেইন সমস্যাটা এখানে, যার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কোনো সক্রিয়তাবোধ নেই, সার্বভৌমত্ব নেই, দেশেরও কোনো সার্বভৌমত্ব নেই। আচ্ছা, এর সাথে আরেকটি কথা যুক্ত করি আপনার, যে হানিফ সাহেব বলেছেন যে বিএনপি জামাতের ইন্ধনে মন্দিরে কোরআন ইয়ে করা হয়েছে। আবার উনি হানিফ সাহেব বলছেন, আবার তথ্যমন্ত্রী বলছেন কুমিল্লার ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। না, রাজনৈতিক উদ্দেশ্য তো অবশ্যই আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হানিফ সাহেব বলছেন যে
বিএনপি জামাত, এটা কি মানে এটা কি এক ধরনের খেলা যে কোনো ঘটনা ঘটলেই ওটা বিএনপি জামাত, মানে এই সস্তা স্লোগানটা কেন দেয় এই আমাদের আওয়ামী লীগের নেতারা? এটা হলো থমাস ম্যালথাসের পপুলেশন থিওরির মতো, ওই যে আমরা ছোটকালে পড়ছিলাম, মনে আছে? মানে নেতারা তো বলতে পারে যে আগে আমি কিছু এখন বলতে পারছি না, সুষ্ঠু একটি তদন্ত হোক, তদন্তের পরে আমরা বলবো। শোনেন, জামাতের চেহারা আমি শুধু এই বাইতুল মোকাররমের মসজিদে, তাও জুমার নামাজে সবাই টুপি থাকে, তাছাড়া কুমিল্লার মিছিলে আমি একটা টুপিও দেখি নাই। সাধারণ মানুষ ছিল ওখানে সব। জামাত বলতে যা জামাত বিএনপির ভয়ে তারা তারা সবসময় এরকম, মানে এই যে এই কৌশলটা কেন, মানে এই কৌশলটায় লাভ কি, কার লাভ? না, লাভ ক্ষতি না, এখন কথা হচ্ছে এই লোকটার একটা কথা বলতে হবে, তো সুতরাং উনি কথাটা বলছেন, উনি তো আজকে কিছু জানেনও না। ওকে যদি আপনি 3টা বোমা মারেন পেটের মধ্যে, ও জামাত আর বিএনপি ছাড়া ওর পেট থেকে আর কিছু বেরোবে না তো। এটা তো ওর লেভেল, ওরা যে একটু একটা মন্ত্রীরা কিভাবে কথা বলে, যখন সাংবাদিক প্রশ্ন করবে মন্ত্রী বক্তব্য হবে, তদন্ত হচ্ছে, অপেক্ষা করুন, তাই না? হ্যাঁ, এবং এখানে কি আপনার ওবায়দুল কাদের পর্যন্ত একই কথা বলছে, আমাকে তুমি রায় দিয়ে দাও কেন বিচার শুরু হওয়ার আগে, তুমি রায় দিচ্ছ কেন? এই তো এখন হচ্ছে ওদের লেভেলটা তো এটা, ওদের জামাত বিএনপি ছাড়া আর তো কোনো কথা শিখে নাই, মানে কোনো কিছু হলেই জামাত বিএনপি। ওই এক ছেলে, শুনুন একটা ছোট্ট একটা কৌতুক বলি, এক ছেলে কলকাতায় গিয়ে কয়লা বিক্রি করতো, তো ছুটিতে আসছে বরিশাল বাড়ি, তো এখন ঘুমের মধ্যে কলা 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 কয়লা কলা কলা চিৎকার দিয়ে খালি। তো 3-4 দিন দেখার পরে ওর মা ওর আব্বাকে রিপোর্ট করছে যে ছেলেটা ঘুমের মধ্যে এভাবে চিৎকার দেয়। তখন তাকে জাগিয়ে জিজ্ঞেস করা হলো যে বাবা, জাগার পরে যে বাবা তুমি এরকম ঘুমের মধ্যে, সে কিন্তু বলে নাই কলকাতায় কি কাজ করে। তখন সে লজ্জা পেয়ে বললো কি, আব্বু আমি আসলে কলকাতায় কয়লা বিক্রি করি, তো সারাদিন চিৎকার দিয়ে কয়লা কয়লা কয়লা, এখন আমার ঘুমের মধ্যে এটা আসে। এই ফাউল মন্ত্রীগুলা বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত, মানে তোতা পাখির মতো সারাক্ষণ এই ওবায়দুল কাদের মুখটা খুললেই বিএনপি জামাত। হানিফ, কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা আওয়ামী লীগ এত উন্নয়ন করেছে, সত্যই তো উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে, এত করেছে যে এর তো মানে ওই উন্নয়নের জোরে তো বিএনপি জামাত তো অলরেডি ভেসে গেছে। না এখানে ভাই আপনাকে রাজনীতিটা বুঝতে হবে, এখানে কনস্পিরেটিভ পলিটিক্স আছে। পলিটিক্সটা হলো এরকম, যখন কেউ একটা ঘটনা ঘটানোর পরে তার প্রতিপক্ষকে দায়ী করার জন্য ক্রমাগত প্রোপাগান্ডা করতে হয় এটার জন্য, ওই হেডলাইনটা টেক ওভার করার জন্য, যে অমুকে করছে। এটা হলো স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল অফ কনস্পিরেসি। আপনি হত্যা করবেন, হত্যা করে আপনি যাকে আসামি হিসেবে ফাঁসাতে চাচ্ছেন তার ব্যাপারে, এই যে দেখেন এই মুনিয়া হত্যার ব্যাপারে ওই যে আরেক ছেলে শারুন নাকে তাকে ফাঁসানোর জন্য আপনি দেখেন বাংলাদেশ প্রতিদিন আর্টিকেল করছে শারুন কয়বার ওখানে গেছে মার্ডার হওয়ার আগে, এইভাবে আর্টিকেল করে। তো এইভাবে এখন ভারত একটা জিনিসে জড়িত আছে, কাজটা করছে, মনে করেন একটা মানে আমি আবার বলছি, আমি অপেক্ষা করব তদন্তের জন্য, যে তদন্ত আমি এখানে একটু থামাই। তদন্ত পুলিশ তদন্ত করলে কি হবে এটা আমরা জানি না, আমি কথাটা শেষ করতে নাইলে আমি খেয়ে হারিয়ে ফেলবো। তদন্তের জন্য আমি ওয়েট করবো, আমি ভারতকে ভাবে সরাসরি দায়ী করবো না, যদিও আমার সন্দেহের ত্রিপুরাপুরি ভারতের দিকে, আমার বিশ্লেষণে, আমার অনুধাবনে, এবং যেসব তথ্য প্রমাণ পাচ্ছি তার ভিত্তিতে। আচ্ছা, এই যে আসামিটা গ্রেপ্তার হচ্ছে না, যে ওখানে কোরআন দিচ্ছে, এটা আরেকটা প্রমাণ। ভারত যাকে সাপোর্ট দিচ্ছে সে বাংলাদেশে কোনদিন গ্রেপ্তার হয় না, কিন্তু এই আনবির গ্রেপ্তার হয় না ভারতের চাপে, আপনি জানেন? আমি আপনাকে ভিতরের কথা বলি, এখন ভারতের চাপে আনবির গ্রেপ্তার হয় না। কালকে ভারত তার চাপ মানে তার প্রভাবটা উজ্জ্বল করুক, দেখবেন যে হাসিনা কিচ্ছু বলবে না, শেখ হাসিনা আনবির অ্যারেস্ট হয়ে গেছে সাথে সাথেই। প্রত্যেকটা লোককে ভারত যাকে ব্যাকিং করছে বাংলাদেশে তাকে অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে না, তবে সেই সময়ও আসছে যে এটা করবে। তো যে কথাটা বলছিলাম আমি তদন্তের জন্য অপেক্ষা করব, তদন্তের জন্যই। কিন্তু এখন যেটা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওবায়দুল কাদের কিন্তু বলছে পাকিস্তানের, এবং তারা বলতেছে পাকিস্তান বিএনপি জামাত ওই একই শক্তি, একই লবি। এখন হচ্ছে কি, আপনার এখন দোষ দিতে হবে কিন্তু পাকিস্তানের উপর। এই যেহেতু ভারত কিছু করলে দোষটা পাকিস্তানের উপর যায় কিনা এটার জন্য যথেষ্ট প্রোপাগান্ডা করতে হবে। এখন এইসব প্রোপাগান্ডা যারা করে সবগুলা কিন্তু ভারতের এজেন্ট, এটা সাংবাদিক হোক আর মন্ত্রী হোক। আপনাকে ওই অঙ্ক বুঝতে হবে বাংলাদেশ রাজনীতি বুঝতে হলে। যখনই দেখবেন যে কোনো ঘটনা ঘটার পরে কতগুলো মন্ত্রী এসে পাকিস্তানের দোষ দিচ্ছে, বিএনপি জামাতের দোষ দিচ্ছে, এই বুঝবেন যে এটা ভারত করাইছে এবং ভারতের এজেন্টরা এইসব কথাগুলো বলে প্রোপাগান্ডা করতেছে। থিওরিটা আপনাকে বলে দিলাম, জনগণকে বলে দিলাম, এখন থেকে বুঝে যাবেন যে কোনো ঘটনা ঘটার পরে যখন দেখবেন যে মন্ত্রীরা এসে
বিএনপি জামাতকে দায়ী করছে এবং পাকিস্তানকে দায়ী করছে, তাহলে বুঝবেন যে এরা ভারত করছে।